আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছি একটি ক্লাস নেওয়ার জন্য, এবং ক্লাসটি মূলত আমি নেব নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ বিষয়ে, এবং এটি হচ্ছে ধ্বনিতত্ত্ব অংশের মৌলিক স্বরধ্বনির উচ্চারণ। আমি দেখেছি যে এই মৌলিক স্বরধ্বনির উচ্চারণ সিলেবাসে উভয় শ্রেণীর রয়েছে, তাই আজকে এটার উপরে আমি ক্লাসটা নিতে যাচ্ছি। তোমরা আশা করি মনোযোগের সাথে এটা দেখে নেবে এবং চেষ্টা করবে বুঝে নিতে। তো চলে এসো, আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে। আমরা জানি যে স্বরধ্বনি হচ্ছে সেগুলি যেগুলো উচ্চারণে বাক্যত্যঙ্গের কোথাও বাধাপ্রাপ্ত হবে না, যেমন অ, আ, ই। দেখো কোথাও কিন্তু ছোঁয়া লাগছে না বাক্যত্যঙ্গে, এই জন্য এগুলিকে বলা হয় স্বরধ্বনি। আর স্বরধ্বনি তোমরা জানো এটা দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক স্বর আর একটি হচ্ছে যৌগিক স্বর। মৌলিক স্বরধ্বনি 7টি আর মোট স্বরধ্বনি হচ্ছে আমাদের 11টি। তো আমি স্বরধ্বনিগুলি সব লিখে তোমাদের সুবিধার জন্য এখানে রি এর ভিতরে বৃত্ত করেছি এবং ওই আর ও এর ভিতরে আমি আন্ডারলাইন করেছি, বুঝিয়ে দেওয়ার জন্য যে এই তিনটি আলাদা হয়ে যাবে, মৌলিক স্বরের বেলায় থাকবে না। এবং দেখো এখানে রি কে আলাদা করা হচ্ছে কি জন্য, এটার উচ্চারণ ব্যঞ্জন ধ্বনি রি এর মতন। আর ওই আর ও এই দুটি যৌগিক স্বর, এই জন্য আলাদা হয়ে যাবে, কারণ ওই উচ্চারণে আসে অ যোগ ই, এই দুটো মৌলিক স্বরধ্বনির সংমিশ্রণ বা মিলিত রূপ। আর ও এর উচ্চারণে আসে হলো অ যোগ উ, এই দুইটি স্বরধ্বনির মিলিত উচ্চারণ। সুতরাং এই দুইটি যৌগিক স্বর দা বোঝাই যাচ্ছে। যৌগিক মানে যেখানে দুই থাকবে, একের অধিক। যেমন পানি একটি যৌগিক পদার্থ, একে ভাঙলে আমরা কি পাই? অক্সিজেন এবং হাইড্রোজেন। কাজে আমরা ওই আর ওই যৌগিক স্বর তিনটি চলে গেল, বাকি রইল আমাদের মৌলিক স্বর। এই মৌলিক স্বরকে আমরা তিনটি ধাপে আমরা জেনে নিব যে কিভাবে মৌলিক স্বরধ্বনির উচ্চারণগুলি করতে হবে, তাহলে একসাথে অনেকগুলি এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা কভার করতে পারবে। দেখে নাও। তো প্রথমে আমি 1 নম্বর দিয়ে দিয়েছি একটা ধাপ, একটা কলামের ভিতর, যে কলামে 4টা জিনিস আছে, সেটা হচ্ছে কি উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। এটা হচ্ছে মৌলিক স্বরগুলো উচ্চারণের সময় যেভাবে কি অবস্থা হবে সেটার উপর ভিত্তি করে। 2 নম্বরে রয়েছে সারি। সারির ভিতর 3টা ধাপ রয়েছে, 3টা অংশ রয়েছে। একটি হচ্ছে সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত, দ্বিতীয়টি হচ্ছে কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত, তৃতীয়টি হচ্ছে পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত। এই 3টা জিনিস মূলত ঠোঁটের অবস্থা ধ্বনিগুলি উচ্চারণ করার সময় কেমন হয় তার উপর ভিত্তি করে বলা। আর এখানে যেটা দেখিয়েছি দেখো, এখানে কিন্তু স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই এরকম করে লেখা নেই। আছে কি করে? এখানে রয়েছে যে জিনিসটা, সেটাই হচ্ছে মূলত স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি উচ্চারণের মূল রহস্যটা। এখানে দেওয়া হয়েছে উচ্চারণের 2টা ভিত্তির উপর, একটি হচ্ছে কি সংবৃত, আরেকটি হচ্ছে বিবৃত। অর্থাৎ মৌলিক স্বরধ্বনি উচ্চারণে আমাদের 2টি জিনিস লাগে। একটি হচ্ছে মুখের যে ভিতরের অংশটা, যেটাকে বলা হয় মুখবিবর। এটি কতগুলো মৌলিক স্বর উচ্চারণ করতে গেলে কম ফাঁক হবে, সেটাকে বলবো সংবৃত। আর যেটার বেলায় মুখের গর্তটা বড় হয়ে যাবে, সেটাকে বলা হয় বিবৃত। দেখো আমি এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা মূলত মৌলিক স্বরগুলো উচ্চারণের সময় ঠোঁটের অবস্থা কেমন হবে তার একটি চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এবং একদম উপরে, চিত্রের একদম উপরে কোণাতে রয়েছে তোমাদের সংবৃত কথাটা, অর্থাৎ এখানে ঠোঁটের যে অবস্থান পাবো এইভাবে, এটা হবে সংবৃত। আর একদম নিচে যেটা, সেটা হচ্ছে ঠোঁটের অবস্থান ভিত্তিতে এটা বিবৃত। তো এসো আমাদের শিখতে হবে কোনটা। এই 4টা নাম তোমাদের ব্রেনে একদম সেট আপ দিয়ে দিতে হবে। এই 3টা তোমাদের একদম সেট আপ, অর্থাৎ মুখস্থ করে ফেলতে হবে। বুঝে, অবশ্যই আমি বুঝিয়ে দিচ্ছি আর তোমরা বুঝে নিয়ে মুখস্থ করবে, তাহলে এটা আয়ত্তে এসে যাবে। এবং 3 নম্বর হচ্ছে এই যে ধারাবাহিকতা,
যেভাবে স্বরধ্বনিগুলির সেটআপটা দেওয়া আছে সেটা তোমাদের আয়ত্ত করতে হবে। অর্থাৎ ই, এ, আ, অ, ও, উ, ঠিক এইভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে যেভাবেই প্রশ্ন আসুক আমরা সবগুলো প্রশ্নের অর্থাৎ অবজেক্টিভ সবগুলো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। তোমরা সাফল্যের সাথে দিতে পারবে, এটা আমার বিশ্বাস। তো এসো আমরা ধাপগুলি শিখে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কলামটা রয়েছে 4টা জিনিস, এটা হয়েছে জিহ্বা, অর্থাৎ মৌলিক স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে জিহ্বার অবস্থা ও অবস্থান কেমন হয় তার উপর। অর্থাৎ এই সারিতে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ই আর ই উচ্চারণ একই বলে এটাকে 2টা বর্ণ কিন্তু ধ্বনি একটা, এবং এখানে উ আর উ 2টা বর্ণ কিন্তু উচ্চারণ একই, তাই ধ্বনি এখানেও একটা। অর্থাৎ মোট আমরা 2টা মৌলিক স্বরধ্বনি পাচ্ছি যেগুলি নাকি উচ্চারণের সময় জিভের অবস্থান কিছুটা উঁচু হয়ে যায়, এই জন্য এটাকে বলছি আমরা উচ্চস্বর। জিভের অবস্থা উঁচু হয়ে যায় বলে উচ্চস্বর। এর পরবর্তী ধাপটা দেখো উচ্চ মধ্য। এখানেও 2টা মৌলিক স্বরধ্বনি রয়েছে, একটি হচ্ছে এ আর একটি হচ্ছে ও। তাহলে আমরা উচ্চ মধ্য পেয়ে গেলাম 2টা। এরপরে আমরা পাচ্ছি যেহেতু উচ্চর একেবারেই বিপরীত হচ্ছে নিম্ন, তাই নিম্নের মাঝখানে এটা রয়েছে, তাই এটার নাম নিম্ন মধ্য। নিম্ন মধ্যে আমরা পাচ্ছি কি এ, এবং এই পাশে পাচ্ছি কি আমরা ও। তাই এই আবারও 2টা মৌলিক স্বর পেয়ে গেলাম নিম্ন মধ্য। তাহলে আমরা দেখো উচ্চতে 2টা, উচ্চ মধ্যে 2টা, নিম্ন মধ্যে 2টা, আর বাকি রইল আমাদের একটা মৌলিক স্বর যেটা হচ্ছে কি আমাদের 7টার কোটা পূর্ণ করবে, সেটা হচ্ছে শুধু নিম্ন স্বর। মনে রাখবে নিম্ন স্বরধ্বনি একটি, সেটা হচ্ছে স্বরে আ। অর্থাৎ আমরা শুধু আ বলবো, কারণ আমরা যখন শব্দ উচ্চারণ করি তখন স্বরে অ স্বরে এইভাবে বলি না। আমরা যখন আমার বলি তখন আমরা আ উচ্চারণ করি, আমরা স্বরে আমার বলি না। আমরা যখন ইট বলি তখন রসি ইট বলি না। কাজে আমাদের ওটা দিয়ে আমরা মৌলিক স্বরের ব্যাপারটা আরো পরিষ্কারভাবে বুঝে নিতে পারি। তাহলে এখন দেখো এইখানে আমরা 7টা স্বরের 4টা জিনিস পেয়ে গেলাম, যে কোন স্বরগুলো উচ্চ, কোন স্বরগুলো উচ্চ মধ্য, কোনগুলো নিম্ন মধ্য, কোনটি নিম্ন। এটা পাওয়ার সাথে সাথে আমাদের রয়ে যাচ্ছে আরো কয়েকটা জিনিস, সেটা হচ্ছে এই উপরের যে 3টা ছক, এই 3টা ছকের জিনিসগুলো আমরা কি করে শিখবো। আমরা যখন দেখো এই উচ্চারণ করি তখন আমাদের ঠোঁটের অবস্থাটা এরকম হয়, ঠোঁটের অবস্থাটা এরকম হয় অর্থাৎ প্রসারিত হয়ে যায়। তাই এখানে বলা আছে সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত, অর্থাৎ তখন জিভ সামনের দিকে একটু এগিয়ে আসে, এই জন্য এটার নাম কি সম্মুখ স্বর। এবং ঠোঁটের অবস্থান প্রসারিত হয়ে যায় বলে, ছড়িয়ে যায় বলে এটাকে বলা হচ্ছে প্রসৃত ধ্বনি, প্রসৃত মৌলিক স্বরধ্বনি। এখানে একই সাথে 2টা জিনিস আসলো, একটা হচ্ছে জিভ একটু উঁচু পায়, যে ধ্বনি উচ্চারণ করতে সামনে এগিয়ে আসে, সরি উঁচু নয়, সামনে এগিয়ে আসে, সেটাকে এই জন্য বলছি সম্মুখ স্বর। আর ঠোঁট কি হচ্ছে প্রসারিত হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রসৃত স্বর। এই জন্য ওষ্ঠ আর অধর, ওষ্ঠ বলে উপরের ঠোঁটকে, অধর বলে নিচের ঠোঁটকে, দুটো মিলে সন্ধি হয়েছে ওষ্ঠাধর। তাই এখানে ঠোঁট দুটি কি হয় ছড়িয়ে যায়। দেখো উচ্চারণ করে এই যখন বলি এরকম হয়ে যায় আমাদের ঠোঁট, তাই এটাকে আমরা কি বলবো এখন, যে ই হচ্ছে কি প্রসৃত স্বরধ্বনি। আবার যেহেতু এখানে সামনে এগিয়ে আসে জিভ, তাই ইকে বলবো আমরা কি সম্মুখ স্বরধ্বনিও। তাহলে এখান থেকে আমরা 2টা পেলাম, সম্মুখ স্বর কি তোমরা বলতে পারবে, প্রসৃত স্বর কি বলতে পারবে। অর্থাৎ এই সারিতে 1 2 3 3টা স্বর পাচ্ছি, যার একই সাথে কি হবে সম্মুখ স্বর কয়টি, 3টি। অর্থাৎ 2টি ই আর এ এবং এ, এই 3টে সম্মুখ স্বর। আবার যদি বলা হয় প্রসৃত স্বর কয়টি, তোমরা কি বলবে 3টি। কারণ এই প্রসৃতর ঘরে আমরা পাচ্ছি যে এখানেও ঠোঁট কিছুটা ছড়িয়ে ছড়িয়ে থাকছে। দেখো এ বলার সময় ঠোঁট কিছুটা ছড়ানো, একটু কমছে যদিও, কিন্তু ছড়ানো। আবার যখন আমরা এ বলছি তখন ওই প্রসৃত অবস্থারই একটু কম রূপটা থাকছে, তখনও প্রসৃত, এই জন্য প্রসারিত থাকছে বলে এই 3টা স্বরকে প্রসৃতর ঘরে স্থান দেওয়া হয়েছে। এরপরে চলে যাই আমরা কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত। অর্থাৎ আমরা জেনেছি যে মৌলিক স্বরধ্বনির উচ্চারণ 2 রকম, একটি হচ্ছে কি সংবৃত আর একটি হচ্ছে বিবৃত। এবং এটাও বলেছি যে বেশি ফাঁক হলে
বিবৃত বলে, কম থাকতে বলে সংবৃত। তাহলে এখন দেখো এখানে কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত বলছে, অর্থাৎ আমরা যখন স্বরে আ, এই ধ্বনিটা রয়েছে শুধু, আর একটিও নেই। স্বরে আ যখন বলি তখন একেবারে জিভটা নিচের দিকে চলে আসে এবং কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ মাঝামাঝি অবস্থানে থাকে, তাই এটার নাম কেন্দ্রীয় স্বরধ্বনি। এবং এখানে সবচেয়ে বেশি 7টা মৌলিক স্বরের ভিতরে একমাত্র আ বলার সময় সবচেয়ে বেশি ফাঁক হয়ে যায়, তাই এটা সম্পূর্ণ একটি বিবৃত স্বরধ্বনি। তাহলে আমরা আগে কি পাচ্ছি? কেন্দ্রীয় স্বরধ্বনি, একই সাথে পাচ্ছি বিবৃত স্বরধ্বনি। আর এখানে জিভটা একদম শুয়ে থাকে, সমান অবস্থায় থাকে, তাই এটাকে শায়িত স্বরও বলা হয়। স্বরে আকে আরেকটি কি স্বর বলা হয়? শায়িত স্বর। শায়িত স্বর, এটার আমরা 3টা নাম পেয়ে গেলাম। দেখো কেন্দ্রীয় স্বরধ্বনি কয়টি? উত্তর পেয়ে যাবা। বিবৃত স্বর কোনটি? এটা আমরা পেয়ে যাব। আর কি পাবো? যে শায়িত স্বর কোনটি? এখানে আমরা আ পেয়ে যাচ্ছি। এরপরে আসো শেষ ছকের মধ্যে যাই আমরা, যেটাকে বলা হয়েছে পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত। পশ্চাৎ মানে পিছিয়ে যাওয়া। যে মৌলিক স্বরগুলি উচ্চারণের সময় জিভটা কিছুটা পিছিয়ে চলে যায়, কণ্ঠনালীর দিকে চলে যায়, সেটাকে বলা হয় পশ্চাৎ স্বর, যেটা বলা উ, ও আর অ। এই 3টা স্বর উচ্চারণের সময় জিভটা কিছুটা পিছিয়ে যায় বলে একে বলা হয় কি? পশ্চাৎ স্বরধ্বনি। আর এটার বেলায় দেখো ঠোঁটের অবস্থান আমাদের কি হচ্ছে? এই 3টায় দেখো গোল হচ্ছে আস্তে আস্তে, অর্থাৎ এখানে যখন সম্পূর্ণ বিবৃত অবস্থায় চলে গেলে এরপরে কিন্তু আমরা অধ্বনিটা, যেহেতু আমাদের উচ্চারণটা এরকম করে করতে হবে, তাই আমরা অয়ে যখন যাই তখন কিন্তু বিবৃত আয়ের তুলনায় অ একটু কি হয়? কম ফাঁক হয় এবং একটু গোলাকৃত অবস্থা ধারণ করে ঠোঁট দুটো, তাই এটা হচ্ছে কি তোমার গোলাকৃত স্বর। ও এর বেলায় ঠোঁট দেখো আরো গোল হয়ে যায়, আরো সরু হয়ে আসে, এই জন্য অ তোমার গোলাকৃত স্বরের ভিতর চলে আসছে। আর উ এর বেলায় ঠোঁট গোলাকৃত হয়ে মাঝখানের ফাঁকটা এত সরু হয়ে একদম চোখা হয়ে যায় বলে ও তোমার গোলাকৃত অবস্থানে থাকছে এবং এটা তোমার কি? গোলাকৃত স্বর। তা আমরা পেয়ে গেলাম একই সাথে যে 3টা, এখানে 4টা, 3 আর 4 7টা, 7টার আলোকে আমরা প্রশ্ন পাবো, প্লাস আমরা পাচ্ছি কি? এই যে উচ্চারণে আস্তে আস্তে সংবৃত থেকে বিবৃতিতে চলে যাবে, আর বিবৃত থেকে কি যাবে? সংবৃততে চলে যাবে। তা আমরা দেখতে পাচ্ছি এটা আর এটাকে আমরা একটা দিলাম। দেখো এখানে আমি সংবৃত লিখে দিচ্ছি, কেন লিখছি সেটা এখনই বলবো। আর এখানে আমরা লিখে দিই বিবৃত, কারণ আমাদের মূল পাঠই কিন্তু মৌলিক স্বরের উচ্চারণ, কাজেই সংবৃত আর বিবৃত জিনিসটাও পাশাপাশি বুঝে নিতে হবে। আমরা যখন উচ্চারণ করি দেখো ই, তখন কম ফাঁক হচ্ছে মুখ, তাই এটি সংবৃত। আবার যখন আমরা এ বলছি একটু ফাঁক হচ্ছে, তাই এটাও সংবৃত। আমরা যখন এ বলি তখন তুলনামূলকভাবে অনেকখানি ফাঁক হয়, তাই এটা বিবৃত। আর আ বললে হচ্ছে সবচেয়ে বেশি ফাঁক হয়ে যায়, তাই এটাও বিবৃত। আবার অ এর বেলায় কিছুটা কম ফাঁক হয়ে যায়, কিন্তু এর মতন এটাও বেশি ফাঁকই থাকে, তাই এটাও বিবৃত। এরপরে যাই আমরা ও এর বেলায় কিন্তু ফাঁকটা বেশ খানিকটা কমে যাচ্ছে, তাই এটা সংবৃত। আর উ এর বেলায় ফাঁক অনেক বেশি কমে যায়। এটা মনে রাখার জন্য আমি তোমাদের একটা পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে মনে রাখবা এই উপরের দুটো হচ্ছে সবচেয়ে সংবৃত। এই সংবৃতটা হচ্ছে ঠোঁট প্রস্ফুটিত হয়ে, আর এই ধ্বনিটা হচ্ছে ঠোঁট গোলাকৃত হয়ে সংবৃত, অর্থাৎ এই দুইটাই সংবৃত স্বর। আর সবচেয়ে বিবৃত স্বর হচ্ছে সবচেয়ে নিচের, অর্থাৎ নিম্ন স্বর স্বরে আ। কাজেই সবচেয়ে বিবৃত আর সবচেয়ে সংবৃতর আলোকে আমরা ধরে নিব বাকি 4টা মৌলিক স্বর কোনটার ভিতরে পড়বে। সবচেয়ে সংবৃতর কাছে যে 2টা মৌলিক স্বর থাকবে এই দুইটাও হবে সংবৃত, আর সবচেয়ে বিবৃতের কাছে আবার যে 2টা, সেই 2টা তোমার বিবৃত। তাহলে আমরা সংবৃত স্বর পাচ্ছি, মৌলিক স্বর পাচ্ছি 4টা, অর্থাৎ ই, এ, আর উ, ও। প্রস্ফুটিত সংবৃত পাচ্ছি ই, এ, গোলাকৃত সংবৃত পাচ্ছি উ, ও। অন্যদিকে আমরা বিবৃত পাচ্ছি সবচেয়ে আ, এবং পাচ্ছি দুইটা কি? এ আর অ। এ হচ্ছে তোমার প্রস্ফুটিত বিবৃত স্বর, আর ও হচ্ছে তোমার গোলাকৃত বিবৃত স্বর। তোমরা কিন্তু এটাকে
মাইন্ডে সেট আপ দিতে হবে, তবে তোমরা নিজেরাই প্রশ্ন করে নিজের প্রশ্নগুলির সঠিক উত্তর তুমি নিজেই দিতে পারবে এবং নিজেকে প্রমাণও করতে পারবে। কারণ এটা হলো এটার প্রতিবেশী ওরা দুইজন, তাই পাচ্ছি। তাহলে দেখো বন্ধুরা, আমরা একই সাথে কি পেয়ে গেলাম, যে কোনটি উচ্চস্বর আমরা এই লাইন অনুযায়ী নির্ণয় করব। কোনটি উচ্চ স্বরের উচ্চ আর নিম্ন এই দুইটা দেখো, উচ্চ স্বরের সাথে যেটা সেটাকে বলবো উচ্চ মধ্য, নিম্নের সাথে যেটা সেটাকে বলছি নিম্ন মধ্য। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, যদি প্রশ্ন করা হয় উচ্চ মধ্য গোলাকৃত স্বর কোনটি, তোমাদের কিন্তু মাথার চিন্তা চলে যাবে যে গোলাকৃত কোনগুলি ছিল, ঠোঁট গোল হয়েছে কোন ধ্বনি উচ্চারণের সময়, সেই জন্য তোমাদেরকে এইটুকু মনে রাখলেই চলবে। আবার যদি বলা হয় উচ্চ মধ্য প্রস্তুত স্বরধ্বনি কোনটা, তখন তুমি আবার এদিকে চলে আসবে প্রস্তুত স্বর কোনটি, তখন আমরা এটা পেয়ে যাব। তো কাজে আমরা তিনটে জিনিস শিখে নিচ্ছি। 1 নম্বরে জিভের অবস্থানের ভিত্তিতে, 2 নম্বর হচ্ছে ঠোঁটের অবস্থান ও অবস্থানের ভিত্তি, এবং 3 নম্বর হচ্ছে উচ্চারণের পার্থক্য, যেটাকে আমরা সংকৃত আর বিবৃত নামকরণ করেছি। এই তিনটাকে যদি ঠিক মতন মনে রাখতে পারো এবং ঠিক এরকম ছকটাই যদি মাথার ভিতরে আমরা রেখে দিতে পারি ফাইল ফোল্ডার করে, তাহলে দেখবে মৌলিক স্বরধ্বনি উচ্চারণ, ব্যাকরণ, ভীতি বলো সবকিছু কত সহজ জলের মতো মনে হবে। এবং এখানে আঙ্কিক বিষয় রয়েছে, হিসাব নিকাশের বিষয় রয়েছে, তখন তোমরা বুঝতে পারবে যে এখান থেকে একসাথে কতগুলি এমসিকিউ প্রশ্ন আমাদের আয়ত্তে চলে এলো। বন্ধুরা, আশা করি তোমরা এটার ভিতর দিয়ে উপকৃত হবে এবং যেভাবে বললাম সেভাবে এই তিনটি বিষয়কে ঠিক করে নিয়ে এই উচ্চারণটা নিজের প্রয়োজনে আয়না দেখে দেখে ঠিক করে নিবে যে সংগৃহীত বিবৃতিটা কেমন করে আসছে, অর্থাৎ সংগৃহীত থেকে বিবৃতিতে সবচেয়ে চলে আসবে এবং আবার বিবৃতি থেকে সংগৃহীতে চলে যাবে। এই মৌলিক স্বরধ্বনির উচ্চারণে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এভাবেই শিখবা। অ আ ই ই এভাবে নয়, বরং ই এ এ আ অ ও উ এইভাবে পেলে একই সাথে প্রস্তুত থেকে একেবারে বিবৃত থেকে গোলাকৃত গিয়ে শেষ হয়ে যাবে তোমার সংগৃহীত যোগ বিবৃত যোগ আবার সংগৃহীত। ধন্যবাদ।